আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। দেখো, আজকে আমরা যে টপিকটি নিয়ে এসেছি সেটি হচ্ছে জীবমণ্ডল অর্থাৎ বায়োস্ফিয়ার। এটি ক্লাস 9, 10, 11, 12 গ্র্যাজুয়েশন সব জায়গাতেই তোমরা কিন্তু এটি পাবে। এটি এনভায়রনমেন্ট জিওগ্রাফি বা পরিবেশ বিজ্ঞান যে একটা আলাদা সাবজেক্ট আছে সেখানেও কিন্তু এটা আছে। আর এখান থেকে চাকরির জন্য প্রচুর প্রশ্ন এসে থাকে প্রত্যেক বছর, আসবেই। ঠিক আছে, তাই এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট। আগের চ্যাপ্টারগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। আর সব থেকে বড় কথা, ক্লাস 12 থার্ড সেমিস্টারের জন্য এটা তো খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে আমরা শুরু করি আজকের যে চ্যাপ্টার, জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। দেখো, এই যে আমরা বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল বলছি, সেই শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে একটু দেখে নিই। ইকো অর্থাৎ ঐকোস একটা গ্রিক শব্দ। কোন শব্দ? গ্রিক শব্দ। এই ঐকোস থেকে এসছে ইকোলজি অর্থাৎ বাসস্থান। এবং এই যে সিস্টেম, এই সিস্টেম অর্থাৎ সিস্টেমা, গ্রিক শব্দ সিস্টেমা থেকে এসছে। আর এর অর্থ হচ্ছে সংগঠিত প্রক্রিয়ার সমষ্টি। অর্থাৎ ইকোসিস্টেম পুরো শব্দটার অর্থ হচ্ছে বাস্তুতন্ত্র। দেখো, জীব ও পরিবেশের পারস্পরিক সম্পর্কযুক্ত একটি সংগঠিত ব্যবস্থা যাকে বলা হচ্ছে ইকোসিস্টেম। তাহলে আমরা কি দেখলাম? গ্রিক শব্দ ঐকোস এবং গ্রিক শব্দ সিস্টেমা, এই দুটো থেকে ইকোসিস্টেম কথাটি এসছে। ইকোসিস্টেম মানে হচ্ছে বাস্তুতন্ত্র। অর্থাৎ খুব সংক্ষেপে আমরা যদি বলি তাহলে এটাই বোঝাচ্ছে যে বসবাসের নীতি, ইকোসিস্টেম। আচ্ছা, তাহলে জীব ও তার পরিবেশের পারস্পরিক সম্পর্কযুক্ত একটি সুসংগঠিত ব্যবস্থা যাকে বলা হচ্ছে ইকোসিস্টেম। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে ইকোসিস্টেম কথাটি কোথা থেকে এসছে? তাহলে গ্রিক শব্দ ঐকোস এবং সিস্টেমা, এই দুটো শব্দ থেকে এসছে ইকোসিস্টেম কথাটি। দেখো, তাহলে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার যদি আসে, একটা তোমাদের যদি বলে যে একটা সংজ্ঞা দাও, তাহলে তোমরা কি বলবে? তাহলে বায়োস্ফিয়ার হচ্ছে পৃথিবীর যে অংশে জীবের বসবাস সম্ভব, অর্থাৎ স্থল, জলভাগ, বায়ুমণ্ডল মিলিয়ে তাকে বলা হয় জীবমণ্ডল। ঠিক আছে। আচ্ছা, এই যে পৃথিবীর যে অংশে অর্থাৎ স্থলভাগ, জলভাগ বা আকাশ, যেখানে জীবের অবস্থান আছে তাকেই বলা হচ্ছে জীবমণ্ডল। একটু দেখে নিই জীবের বিস্তার, অর্থাৎ কোন কোন জায়গাতে আমরা জীবের বসবাস দেখতে পাবো। কোন কোন জায়গাতে? মোটামুটি ভূমি থেকে 300 মিটার উঁচু পর্যন্ত দেখতে পাবো, মাটির নিচে প্রায় 10 মিটার অবধি দেখতে পাওয়া যায়, সমুদ্রে 200 মিটারের গভীর পর্যন্ত দেখতে পাওয়া যায়, তাই না? আর এই যে দেখো, এই যে ক্যালকুলেশনগুলো দেওয়া হয়েছে, এটা যে একদম অ্যাকিউরেট তা নয়, কিন্তু মোটামুটি এই এরিয়ার মধ্যে সব থেকে বেশি পরিমাণে জীব দেখতে পাওয়া যায়। ঠিক আছে। এমনও কি কিছুদিন আগে একটা গবেষণাপত্রে দেখা গেছে যে মারিয়ানা খাত অর্থাৎ মারিয়ানা ট্রেঞ্চ যেটাকে বলছি, যেটা 11,000 মিটার অবধি রয়েছে, যেখানে প্রচণ্ড উত্তপ্ত লাভা রয়েছে, সেখানে অবধি আমরা জীবের সন্ধান পেয়েছি, তাই না? এখানে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে, পরিসংখ্যানগুলো দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু সেখানে বেশি পরিমাণে জীব রয়েছে, সেটাই বলা হয়েছে। এর বাইরেও কিন্তু জীবের অবস্থান লক্ষ্য করা গেছে। আচ্ছা, 1926 সালে রুশ বিজ্ঞানী ভ্লাদিমির ভানারস্কি প্রথম বায়োস্ফিয়ার শব্দটি ব্যবহার করেন। তাহলে কোথাকার বিজ্ঞানী? রুশ বিজ্ঞানী। ঠিক আছে। এই যে তাহলে বায়োস্ফিয়ার শব্দটি কত সালে ব্যবহৃত হয়? 1926 সালে। ঠিক আছে। তাহলে আমরা এই অংশ থেকে কি কি জানতে পারলাম? এক, ইকোসিস্টেম কথাটি কোথা থেকে এসছে, এর মানে কি? বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্রের একটা সংজ্ঞা কি? এখানে বলা হয়েছে যে স্থলভাগ, জলভাগ ও বায়ুমণ্ডলের মধ্যে যেখানে জীবের অবস্থান হয়েছে তাকে বলা হচ্ছে জীবমণ্ডল। এবং এটা কত সালে কোন বিজ্ঞানী এই শব্দটি ব্যবহার করেন? এখানে বলে দেওয়া আছে 1926 সালে রুশ বিজ্ঞানী ভ্লাদিমির ভানারস্কি প্রথম এটা শব্দটা ব্যবহার করেন। এবারে চলে আসি আমরা পরের স্লাইডে। দেখো, এই যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যেটাকে আমরা বলছি, সেটা 1935 সালে আর্থার জি ট্যান্সলে প্রথম ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন। আচ্ছা, জীবমণ্ডল বা বায়োটিক ও অ্যাবায়োটিক উপাদানের পারস্পরিক ক্রিয়া দ্বারা গঠিত হয়। আচ্ছা, 1935 সালে
এজি ট্যান্সলে যে বিজ্ঞানী রয়েছে সেই বিজ্ঞানী কিন্তু প্রথম এই ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন। ঠিক আছে, আচ্ছা, তিনি এটাও বলেন যে এখানে দুটো উপাদান রয়েছে, একটা হচ্ছে অ্যাবায়োটিক আর একটা হচ্ছে বায়োটিক। অ্যাবায়োটিক মানে হচ্ছে অজীব আর একটা হচ্ছে সজীব বা জীবিত। সহজভাবে আমরা যদি বলি যে তাহলে পরে বাস্তুতন্ত্র কাকে বলছে না, সজীব ও অজীব যে উপাদান রয়েছে অর্থাৎ বায়োটিক ও অ্যাবায়োটিক উপাদান তাদের পারস্পরিক যে সম্পর্ক, শক্তি বিনিময়ের সঙ্গে সংগঠিত ব্যবস্থাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র। তাহলে বাস্তুতন্ত্র কাকে বলছে না, পরিবেশের মধ্যে যে সজীব উপাদান এবং নির্জীব যে উপাদান তাদের মধ্যে পারস্পরিক আন্তঃসম্পর্কের মধ্যে গড়ে ওঠা যে তন্ত্র তাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র। দেখো এবারে চলে আসলি যে এই যে ট্যান্সলে 1935 সালে ট্যান্সলে এই ইকোসিস্টেম সম্পর্কে কিছু বলে। পরবর্তীতে দেখো 1942 সালে লিন্ডেম্যান কিছু একটা বলে এই ইকোসিস্টেম সম্পর্কে, এবং পরবর্তীতে ইপি ওডাম 1971 সালে এও এই বাস্তুতন্ত্র সম্পর্কে কিছু তথ্য বা ইনফরমেশন অ্যাড করে দেয়। কি কি অ্যাড করে দেখো, এজি ট্যান্সলে কি বলে না, জীব ও নির্জীব যে উপাদান তাদের মধ্যে পারস্পরিক যে ক্রিয়ার ফল তাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র। এখানে দেখো লিন্ডেম্যান কি বলছে, লিন্ডেম্যান বলছে শক্তি প্রবাহ ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত একটি প্রণালী। তাহলে শক্তি প্রবাহ ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত একটি প্রণালী হচ্ছে কি বাস্তুতন্ত্র। আচ্ছা, ইপি ওডাম কি বলে 1971 সালে, নির্দিষ্ট অঞ্চলে জীব ও পরিবেশের আন্তঃক্রিয়ায় গঠিত কাঠামো যেখানে শক্তি প্রবাহ, জীব বৈচিত্র্য, জৈব ও রাসায়নিক চক্র পরিচালিত হয় তাকে বলছে কি বাস্তুতন্ত্র। ঠিক আছে, এভাবে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ইনফরমেশন কিন্তু অ্যাড করে দিয়ে গেছে। এবারে চলে আসি আমরা পরের বিষয়ে, যেমন বাস্তুবিদ্যা বা ইকোলজি। ইকোলজি কথাটি ওইকোস এবং লোজোস থেকে এসছে। ওইকোস মানে হচ্ছে বাস্তু এবং লোজোস মানে হচ্ছে বিদ্যা বা জ্ঞান। তাহলে বাস্তু সম্পর্কিত যে জ্ঞান তাকে বলা হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। কি বলেছে এখানে দেখো, ইকোলজি যদি পরীক্ষায় প্রশ্ন আসে বা সংজ্ঞা আসে তাহলে কিন্তু তোমরা এটা লিখতেই পারো। জীব ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকেই বলা হয় ইকোলজি, অর্থাৎ এটি প্রাকৃতিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। তাহলে এখানে কি বলেছে, জীব ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান, তাহলে জীব থাকবে আর তার পারস্পরিক যে সম্পর্ক থাকবে পরিবেশের সাথে তাকেই বলা হচ্ছে, সেই আলোচনা যে বিজ্ঞানে করা হয় তাকেই বলা হয় ইকোলজি। তাহলে এমন একটা বিজ্ঞান যেখানটায় কি নিয়ে আলোচনা করবে, জীব এবং পরিবেশ তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটাকে নিয়ে আলোচনা করবে, তাকে বলা হচ্ছে বাস্তু বিজ্ঞান। নেক্সট, এবারে এই যে বাস্তুবিজ্ঞান এটাকেই দেখো বাস্তুবিদ্যার প্রধান শাখা যেমন অটোইকোলজি, তারপরে রয়েছে এখানটায় দেখো সিনিকোলজি, এখানে রয়েছে এই সিনিকোলজি, আবার দেখো বেশ কয়েকটা উপবিভাগ রয়েছে যেমন কমিউনিটি ইকোলজি, পপুলেশন ইকোলজি, বায়োম ইকোলজি, ইকোসিস্টেম ইকোলজি, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। কিন্তু এখানে প্রধান দুটো রয়েছে, একটা হচ্ছে কি অটোইকোলজি আর একটা হচ্ছে সিনিকোলজি। একটা একটা করে আমরা দেখি। অটোইকোলজি কি বলছে, একটি নির্দিষ্ট প্রজাতির জীব ও তার পরিবেশের সম্পর্ক নিয়ে অধ্যয়ন। যেমন উদাহরণ দিয়েছে যেমন সুন্দরবনের বাঘ ও তার পরিবেশ। তাহলে অটোইকোলজিকে কি বলছে, একটি নির্দিষ্ট প্রজাতির জীব ও তার পরিবেশের সাথে যে সম্পর্ক তাকে নিয়ে যে অধ্যয়ন তাকে বলছে অটোইকোলজি। অটোইকোলজি মানে একটা জীব, নির্দিষ্ট প্রজাতির জীব ও তার সঙ্গে যে পরিবেশের সম্পর্ক। উদাহরণ দিয়ে বলেছে দেখো সুন্দরবনের বাঘ। একটু দেখে নাও যে সুন্দরবনের যে বাঘ রয়েছে সেই বাঘের সাথে তার যে পরিবেশ, সুন্দরবন যে এলাকাটা তার কিন্তু একটা আন্তঃসম্পর্ক রয়েছে। তোমাদের বলি, দেখবে যে রয়্যাল বেঙ্গল টাইগার খুব ফিরোসিয়াস হয়। এখানে একটা তার যে সম্পর্কটা যে বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, যেমন তারা এত রাগী হয় কেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাঘ যখন নোনা জলের উপর দিয়ে হেঁটে যায় তাদের পাগুলো সেই সুন্দরী গাছের যে মূল রয়েছে সেই মূলের দ্বারা ওরা কেটে যায়, কারণ লবণ জলে বেশিক্ষণ পা রাখলে কি পাটা নরম হয়ে যায়, কেটে যায়। যখন কেটে যায় সেই নোনা জলের উপরে
আবার তার পাটা পড়ে যায়। তার মানে রক্তাক্ত পা আবার নোনা জল, বুঝতেই পারছো, তারা সব সময় এই পরিবেশটাকে ফেস করতে থাকে। আর এর জন্য একটু কেটে গেলে তার উপরে যদি লবণ জল পড়ে যায় কীরকম লাগবে বলো। তাহলে এই যে পরিবেশ, এই পরিবেশে তারা থাকতে থাকতে তারা কিন্তু ফিরোসাস হয়ে গেছে, সব সময় একটা ইরিটেটিং অবস্থায় ওরা কিন্তু থাকে। তাহলে দেখো তারা তাদের রাগ হবার পেছনে কিন্তু একটা গল্প রয়েছে, তাই না? তাহলে তাদের তাহলে একটা নির্দিষ্ট প্রজাতির জীব তার পরিবেশের সাথে যে সম্পর্ক গড়ে তোলে তাকেই আলোচনা করে, যেই শাখা তাকে বলা হচ্ছে অটোইকোলজি। তুমি উটকে নিতে পারো, মরুভূমি অঞ্চলে থাকে এবং মরুভূমিতে যেহেতু জলের অভাব, ওর জন্য তারা নিজেকে একটু অন্যরকমভাবে সাজিয়ে নিয়েছে, তারা কুঁজের মধ্যে জল রাখে। তাহলে এটা কিন্তু সেই পরিবেশকে মানানসইভাবে নিয়ে সেখানে কিভাবে বেঁচে থাকতে হয় সেটা কিন্তু তারা শিখে গেছে। তাহলে তাই সেই পরিবেশের সঙ্গে যে আন্তঃসম্পর্ক সেটাকেই বলছে কি অটোইকোলজি। এবারে দেখো সিনিকোলজি কি বলছে, একটি বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির জীব সমষ্টি, একটা প্রজাতি নয় অনেকগুলো প্রজাতি জীব সমষ্টি ও পরিবেশের সঙ্গে যে সম্পর্ক তা নিয়ে যে অধ্যয়ন তাকে বলা হচ্ছে সিনিকোলজি। অর্থাৎ আমরা এর আগে দেখলাম একটি প্রজাতি যেমন বাঘ, কিন্তু এখানে একটি প্রজাতির কথা বলছে না, বলছে কি জীব সমষ্টি, অনেকগুলো জীবকে সঙ্গে নিয়ে। যেমন সচরাচর তাই হয়, কোনো একটা জায়গাতে শুধু একটাই প্রাণী, একটাই প্রজাতির প্রাণী থাকে তাই কি তা নয়। যেমন মরুভূমি অঞ্চলে শুধুমাত্র উট থাকে কি না, সেখানে সাপ থাকে, বিভিন্ন প্রজাতির অন্যান্য প্রাণীগুলো থাকে এবং উটও থাকে, তাই না? তাহলে বিভিন্ন প্রজাতিকে সঙ্গে নিয়ে, বিভিন্ন জীব সমষ্টিকে সঙ্গে নিয়ে তার সাথে যে পরিবেশের সম্পর্ক তাকেই বলা হচ্ছে কি সিনিকোলজি। ঠিক আছে? তাহলে তৃণভূমির বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের সম্মিলিত জীবন, তাহলে বিভিন্ন প্রজাতি থাকবে আর সেই পরিবেশের সঙ্গে যে সম্পর্ক তাকে নিয়ে যে চর্চা তাকেই বলা হচ্ছে সিনিকোলজি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। চলে আসি পরের অংশে। দেখো এবারে আমরা জানবো কি বাস্তুতন্ত্রের উপাদান সমূহ। বাস্তুতন্ত্রের যে উপাদান, কি কি উপাদান রয়েছে, একটা জড় উপাদান, একটা সজীব উপাদান, একটা অ্যাবায়োটিক আর একটা হচ্ছে বায়োটিক। তাহলে জড় উপাদান এবং সজীব উপাদান। জড় উপাদান কি, জড় উপাদানকে যদি আমরা বলি তাহলে সেই সমস্ত উপাদানের কথা বলবো যে সমস্ত উপাদানের নিজস্ব প্রাণ নেই। ঠিক আছে? তাদের আমরা কি বলছি সচরাচরভাবে জড় উপাদান। যেমন দেখো এই জড় উপাদানকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করেছি, জৈব পদার্থ, অজৈব পদার্থ ও ভৌত উপাদান। জৈব পদার্থ কোনটা, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এটা হচ্ছে জৈব উপাদান। অজৈব উপাদান কোনগুলো, যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস, এই সমস্ত উপাদানগুলোকে কি বলছে, এই সমস্ত উপাদানগুলোকে বলছে অজৈব পদার্থ। এছাড়া রয়েছে ভৌত উপাদান, আলো, তাপমাত্রা, জল, মাটি, এগুলোকে বলছে কি জড় উপাদান। দেখো জড় উপাদান আর সজীব উপাদান আমরা অবশ্যই জানি, ক্লাস 12-এ পড়ছি তো। এবারে তাহলে জৈব উপাদান, এই জড় উপাদানের মধ্যে আবার তিনটি ভাগ আছে, জৈব, অজৈব আর ভৌত উপাদান। তাহলে জৈব উপাদান কোনগুলো, যেগুলো জীব দেহজাত তাকে বলছে জৈব উপাদান, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। অজৈব পদার্থ কোনগুলো, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, ক্যালসিয়াম, ফসফরাস, যেগুলো জীব দেহজাত নয়। আচ্ছা, আর কি বলেছে, ভৌত উপাদান, যেগুলো আমাদের ভূপ্রকৃতিতে পাওয়া যায়, পৃথিবীর মধ্যে পাওয়া যায়, যেমন আলো, তাপমাত্রা, জল, মাটি, এগুলোকে বলছে ভৌত উপাদান। বুঝতে পারছো? তাহলে আমাদের দুটো উপাদান রয়েছে বাস্তুতন্ত্রে, একটা জড় উপাদান, একটা সজীব উপাদান। তো আমরা জড় উপাদান আলোচনা করে ফেললাম, এবারে আমরা চলে যাব পরের অংশে, অর্থাৎ সজীব উপাদান। সজীব উপাদানকে ইংলিশে বলছে বায়োটিক এলিমেন্টস, তাই না? বায়োটিক এলিমেন্টস। সজীব উপাদানটাকে আবার তিন ভাগে ভাগ করেছে, দেখো, উৎপাদক বা প্রডিউসার, ভোক্তা বা কনজিউমার, আর একটা হচ্ছে বিয়োজক বা ডিকম্পোজার। দেখো প্রত্যেকটা অংশ এই চ্যাপ্টারের যেখান থেকে কিন্তু প্রশ্ন আসে, আর ছোট ছোট প্রশ্নগুলো আসে, ওর জন্য কোনো অংশ কিন্তু বাদ দেবে না। চলো দেখি, যেমন বলেছে এখানে প্রডিউসার, প্রডিউসার মানে কি উৎপাদক, তাই না? যেমন নিজেরাই খাদ্য উৎপাদন করতে পারে, তাই না? প্রডিউসার, প্রডিউসার অর্থাৎ গাছকে বলা হয়েছে, তাই না? সালোক সংশ্লেষ বা রাসায়নিক প্রক্রিয়া করতে পারে। এটা দুই প্রকার, একটা হচ্ছে ফটোট্রফ আর একটা হচ্ছে কেমোট্রফ। আচ্ছা, এখানে দেখো যে সমস্ত উৎপাদকের কথা বলা হয়েছে
তারা হচ্ছে যেই সমস্ত গাছ সবুজ কালারের, অর্থাৎ যার মধ্যে ক্লোরোফিল আছে, তারা কিন্তু নিজেরাই খাদ্য উৎপাদন করতে পারে। কার সাহায্যে? সূর্যালোকের সাহায্যে। তাহলে যারা নিজের শরীরে নিজেরাই খাদ্য উৎপাদন করতে পারে তাদেরকে বলা হচ্ছে উৎপাদক। বিশেষ করে আমরা এখানে গাছের কথা বলছি। নেক্সট হচ্ছে কনজিউমার। কনজিউমার কাকে বলছে? ভোক্তা। যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অন্যের উপরে নির্ভরশীল, যেমন তৃণভোজী প্রাণী, মাংসাশী, সর্বভুক। উদাহরণ হিসেবে বলতে পারি হরিণ, বাঘ, মানুষ, এই সমস্ত, তাই না? তোমরা নিশ্চয়ই জানো। তার মানে উৎপাদক অর্থাৎ গাছ খাদ্য উৎপাদন করবে, ভোক্তা বা কনজিউমার অর্থাৎ বিভিন্ন প্রাণীর কথা বলা হয়েছে, তারা কি করবে? তারা সেই খাদ্যটাকে গ্রহণ করবে, তাই তাদের বলছে কনজিউমার। নেক্সট হচ্ছে বিয়োজক বা ডিকম্পোজার। যদি কোনো উদ্ভিদ বা প্রাণী মারা যায়, তাদের শরীরটাকে খুব তাড়াতাড়িভাবে কি সরল পদার্থে পরিণত করে দেয়, নষ্ট করে দেয়, এতে সাহায্য করে, তাদের বলা হয় ডিকম্পোজার বা বিয়োজক। যেমন উদাহরণ হিসেবে বলা যায় ব্যাকটেরিয়া, ছত্রাক, এদেরকে। ঠিক আছে? তাহলে দেখো, সজীব উপাদান হিসাবে তিনটে জিনিস রয়েছে, একটা হচ্ছে উৎপাদক, একটা হচ্ছে খাদক, আর একটা হচ্ছে বিয়োজক। উৎপাদক উৎপাদন করে, যেমন সবুজ গাছ। খাদক খাদ্য হিসাবে গ্রহণ করে উৎপাদককে, যেমন বিভিন্ন ধরনের প্রাণী। এবং বিয়োজক অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীকে, সেটা যখন মারা যায় তখন তাদেরকে নষ্ট করতে খুব সাহায্য করে হচ্ছে এই বিয়োজক, তাই না? আর এই তিনটে অংশের গুরুত্ব কিন্তু আমাদের পরিবেশের মধ্যে প্রচণ্ড বেশি, তাই না? কোনো একটি অংশ ছাড়া অন্য অংশের অস্তিত্বই থাকবে না, তাই না? আচ্ছা, চলে আসি এবারে চলে আসি বাস্তুতন্ত্রের প্রক্রিয়া সমূহ। বাস্তুতন্ত্রের প্রক্রিয়া, দেখো এখানে বেশ কয়েকটি প্রক্রিয়া রয়েছে। যেমন এখানে দেখি বাস্তুতন্ত্রের ক্রিয়াকলাপ। সজীব ও জড় উপাদানের পারস্পরিক ক্রিয়াকেই বাস্তুতন্ত্রের প্রক্রিয়া বলা হয়। তাহলে সজীব উপাদান ও জড় উপাদানের পারস্পরিক ক্রিয়াকেই বাস্তুতন্ত্রের প্রক্রিয়া বলা হয়। আচ্ছা, এর ফলে খাদ্য স্তরে একমুখী শক্তি প্রবাহ ঘটে এবং পুষ্টি উপাদানের আবর্তন বা নিউট্রিয়েন্ট সাইকেল ঘটে। দুটো গুরুত্বপূর্ণ জিনিস ঘটে। আমরা একটা কি আলোচনা করছি শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো, আরেকটা কি আলোচনা করছি আমরা শক্তি প্রবাহের নীতি। একটা হচ্ছে শক্তি প্রবাহ, আরেকটা হচ্ছে কি এই যে পুষ্টি উপাদানের আবর্তন। তাহলে এখানে আমরা আলোচনা করছি কি এই যে একমুখী শক্তি প্রবাহ, এটাকে নিয়ে আলোচনা করছি। চলো দেখি শক্তি প্রবাহ কি। শক্তি প্রবাহ তোমরা দেখে নাও এখানটায়, সূর্যের আলো। সূর্যের আলো কোথায় আসলো? উৎপাদকের কাছে আসলো, গাছ খাদ্য উৎপাদন করলো। গাছ যখন খাদ্য উৎপাদন করছে, এটা চলে আসছে কার কাছে? যখন বিভিন্ন প্রাণী সেই উৎপাদককে খাদ্য হিসাবে গ্রহণ করছে, অর্থাৎ বিভিন্ন প্রাণী যেমন ছাগল ঘাস খাচ্ছে বা গাছের পাতা খাচ্ছে, তাহলে ভোক্তার কাছে আসলো। এবারে এই ভোক্তাকে আবার অন্য বা সর্বভোগ যারা, তারা খাদ্য হিসাবে গ্রহণ করছে, অর্থাৎ শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে। দেখো এখানে কি বলেছে, সূর্য থেকে শক্তির উৎস শুরু হয়, অর্থাৎ সকল শক্তির উৎস কিন্তু সূর্য। তাহলে এখান থেকে উৎস শুরু হলো। এবার উৎপাদক, ভোক্তা, শীর্ষ ভোক্তা পর্যন্ত শক্তি প্রবাহিত হয়, অর্থাৎ উৎপাদক, তারপরে ভোক্তা, তারপরে শীর্ষ ভোক্তা পর্যন্ত শক্তি প্রবাহিত হয়। এই যে সূর্যের আলো যে আসলো, উদ্ভিদের কাছে থেকে গেল কিছুটা, উদ্ভিদকে যারা খাদ্য হিসাবে গ্রহণ করলো, সেই শক্তি, সেই সৌরশক্তি কিন্তু ধীরে ধীরে করে প্রাণীদের মধ্যে সঞ্চারিত হয় আর সর্বস্তরের খাদক অবধি পৌঁছে যায়। দেখো কি বলেছে এখানে, শক্তি উৎপাদক অর্থাৎ উদ্ভিদ সূর্যালোক থেকে খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষের মাধ্যমে। তারপর শক্তির ব্যবহার, জীব বিভিন্ন কাজের জন্য সেই শক্তিকে ব্যবহার করে। শক্তির স্থানান্তর, খাদ্য শৃঙ্খলে এক স্তর থেকে অন্য স্তরে শক্তি সঞ্চারিত হয়। তাহলে এখানে যে বলেছে এনার্জি ফ্লো, দেখো তাহলে এনার্জিটা একটা স্তর থেকে অন্য স্তরে যাচ্ছে। সূর্যের থেকে আসলো উৎপাদকের কাছে, উৎপাদকের থেকে আসলো ভোক্তা, ভোক্তার থেকে আসলো সর্বোচ্চ ভোক্তার কাছে, অর্থাৎ খাদকের কাছে এসে পৌঁছালো। তাহলে এইভাবে কি হয়, শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে। পরীক্ষা দেখো প্রশ্ন আসবেই যে শক্তি প্রবাহ কাকে বলা হয়, তখন তোমরা কিন্তু এইভাবে সুন্দরভাবে বলবে যে সূর্য থেকে শক্তির শুরু হয়, সেটা আসলো কার কাছে? উৎপাদকের কাছে, অর্থাৎ গাছের কাছে। গাছ সেই শক্তিকে নিজের কাছে সঞ্চয় করে রাখে ফল হিসাবে, পাতা হিসাবে। তারপরে ওটা যখন খাদকের কাছে যায়, অর্থাৎ খাদক সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করে, তখন সেই শক্তি ধীরে ধীরে করে খাদকের কাছে পৌঁছে যায়। এবারে সেই শক্তিকে খাদক বিভিন্ন কাজে লাগায়। এইভাবে এই শক্তি
ধীরে ধীরে করে স্থানান্তরিত হয়, তাকেই বলছে কি শক্তি প্রবাহ। ঠিক আছে, দেখো এখানে শক্তি যখন প্রবাহিত হচ্ছে সেখানে দুটো নীতি ফলো করে। একটাকে বলছে কি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, আরেকটা হচ্ছে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র কি, শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। দ্বিতীয় সূত্র কি বলছে, সব শক্তি সম্পূর্ণভাবে ব্যবহারযোগ্য নয়, কিছু শক্তি তাপ হিসাবে অপচয় হয়। তাহলে প্রথম শক্তিকে কি বলছে, শক্তি সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না, এটি শুধু একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। দ্বিতীয় সূত্র কি বলছে, সব শক্তি সম্পূর্ণভাবে ব্যবহারযোগ্য নয়, কিছু শক্তি তাপ হিসাবে অপচয় হয়ে যায়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহের ক্ষেত্রে দুটো যে তাপ গতিবিদ্যার সূত্র রয়েছে সেই দুটি কি, তাহলে তোমাদের বলতে হবে এটা উত্তর। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমাদের আরেকটা অংশে, সেটা হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্র। এটাও ওই এনার্জি ফ্লোর সাথেই খুব কানেক্টেড। দেখো কি বলেছে, বলেছে লিন্ডেম্যান কি বলেছে, 10% সূত্রের কথা বলেছে। এক ট্রপিক স্তর থেকে পরবর্তী স্তরে 10% শক্তি স্থানান্তরিত হয় এবং বাকি 90% শক্তি নষ্ট হয়ে যায়। কি বলেছে খুব ভালো করে বুঝবে কিন্তু, বলছে যে এটা যদি উৎপাদক অংশ হয় আর এই উৎপাদক অংশ যদি পরবর্তীতে প্রাথমিক খাদক, তারপরে গৌণ খাদক, প্রগৌণ খাদক এইভাবে করে যাচ্ছে, তাহলে এখান থেকে যদি 100% যায়, তাহলে 100% কিন্তু এখানে যাবে না। কত পার্সেন্ট যাবে, বলছে যে 10% যাবে। কত পার্সেন্ট যাবে, শুধুমাত্র 10% যাবে। তাহলে বাকি 90% কি হবে, বাকি 90% শক্তি শক্তি হিসাবে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে উৎপাদককে যদি খেয়ে নেয় খাদক, তাহলে খাদক কত পার্সেন্ট শক্তি পাবে, 10% শক্তি পাবে। ঠিক আছে, তাহলে এভাবেই কিন্তু ধীরে ধীরে করে অন্য খাদক আরো কত পাবে, আরো 10% পাবে। ঠিক আছে, তাহলে এই সূত্রটাকে কি বলছে, লিন্ডেম্যানের 10% সূত্র। আর একটু ভালোভাবে বুঝে নাও, লিন্ডেম্যান কি বলেছে, সূর্যের থেকে শক্তি আসলো কার কাছে, উদ্ভিদের কাছে আসলো। এবারে উদ্ভিদের কাছে 100% শক্তি রয়েছে, ক্লিয়ার। এবারে এই যে 100% শক্তি রয়েছে, যদি সেই গাছটিকে একটি ছাগল খেয়ে নেয়, তাহলে কি 100%ই ট্রান্সফার হবে, হবে না। কত পার্সেন্ট ট্রান্সফার হবে, 10% ট্রান্সফার হবে। এবারে তোমরা বলবে যে তাহলে 90% স্যার কোথায় চলে গেল, 90% কোথায় চলে যাবে, তাপ শক্তি বা অন্যান্য কাজে নষ্ট হয়ে যাবে। উদ্ভিদ যে বিভিন্ন কাজ করে তার জন্য তো সেটা নষ্ট হয়ে যায়, তাই না। তাহলে পরে কত পার্সেন্ট যাবে, সেখানে 10% যাবে। ঠিক আছে, তাহলে 100% কিন্তু ট্রান্সফার হবে না। চলো এবারে চলে আসি নেক্সট স্লাইডে। একটু আগে আলোচনা করেছিলাম যে জৈব ভূ রাসায়নিক চক্র। তাহলে জৈব ভূ রাসায়নিক চক্রটা কি জিনিস, দেখো এইটাকে জিও কেমিক্যাল সাইকেলও বলছে। পরিবেশ ও জীবের মধ্যে পুষ্টি উপাদানের আবর্তন হয়, জীবনের জন্য প্রয়োজনীয় উপাদান পুনরায় ব্যবহৃত হয়। প্রকারভেদ, গ্যাসীয় চক্র, যেমন এখানে দেখো বায়ুমণ্ডলে ঘটে কার্বন নাইট্রোজেন চক্র। চলো একে একে করে আমরা দেখি। বলছে যে জৈব ভূ রাসায়নিক চক্র বলতে আমাদের পরিবেশের মধ্যে এমন কিছু চক্র আবর্তিত হয় যেই চক্রের মাধ্যমে পৃথিবীর যে উপাদানগুলো, সেই উপাদানগুলো কিন্তু আবার ঘুরে ফিরে পৃথিবীর কাছেই চলে আসে। কি বলেছে এখানটা দেখো, কার্বন আমরা একটাই নিই। কার্বনের ক্ষেত্রে কি বলছে, যখন কার্বন কি হয় বাতাসে থাকে, সেখান থেকে বাতাস থেকে ধীরে ধীরে করে গাছ নিয়ে নিল। ঠিক আছে, এবারে গাছ নিয়ে নেওয়ার পরে গাছ কি তৈরি করে, অক্সিজেন তৈরি করে। সেই অক্সিজেন আমরা নিই, এবারে আমরা সেই অক্সিজেনকেই আবার কি করি, মানে আমাদের প্রয়োজনীয় তাগিদে নিই, নেওয়ার পরে আবার সেটাকে আমরা কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে দিই, কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিই, আবার গাছ সেটাকে নিয়ে নেয়। এবারে যখন উদ্ভিদ বা প্রাণী মারা যায়, আমাদের শরীরে থাকা যে কার্বন সেটা আবার বায়ুতে মিশে যায়, অর্থাৎ মাটিতে মিশে যায়। তাহলে দেখো আলটিমেটলি আমরা পৃথিবীর থেকে নিয়ে আবার পৃথিবীকেই কিন্তু ফিরিয়ে দিচ্ছি। এই যে চক্রটা, এটাকে কি বলছে, জিও কেমিক্যাল সাইকেল। অর্থাৎ আমাদের পৃথিবীর থেকে আমরা সব কিছু গ্রহণ করি, আবার পৃথিবীতেই কিন্তু সেটা ফিরে যায়। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এটাকে কি বলছে, জৈব ভূ রাসায়নিক চক্র। আমরা কন্টিনিউয়াসলি দেখো জীব মণ্ডল সম্পর্কে পড়াশোনা করছি, তাই না।
আমরা এই যে বাস্তুতন্ত্র যখন পড়ছি, এই বাস্তুতন্ত্রের প্রকৃতি সম্পর্কেও জানা দরকার, তাই না? নেচার অফ ইকোসিস্টেম বলছে যে এই যে প্রতিটি বাস্তুতন্ত্র একটি নির্দিষ্ট এলাকায় বিস্তৃত থাকে। তাহলে এর প্রকৃতি কি বলতে পারি আমরা? প্রতিটি বাস্তুতন্ত্র একটি নির্দিষ্ট এলাকায় বিস্তৃত থাকে। এরপরে কি বলছে? এর গতিশীলতা, সময়ের সঙ্গে সঙ্গে বাস্তুতন্ত্র পরিবর্তিত হয়, তাই এটি গতিশীল। দেখো, কোনো বাস্তুতন্ত্রই কোনো একটি জায়গায় চিরস্থায়ীভাবে থাকে না, পরিবর্তনশীল, তাই না? সমাজের সবকিছুই পরিবর্তনশীল, তাহলে এটাও কিন্তু পরিবর্তনশীল। মুক্ত প্রণালী, ওপেন সিস্টেম, শক্তি ও পদার্থের আদান প্রদান সর্বদা ঘটতে থাকে। শক্তি ও পদার্থের যে আদান প্রদান সেটা কিন্তু কন্টিনিউয়াস ফ্লো চলতে থাকে, সেটা কিন্তু কখনো থামে না। নেক্সট কি বলছে? সর্বদা সক্রিয় কার্যাবলী, শক্তি ও পুষ্টির উৎপাদন, সরবরাহ ও বিনিময়ের আবির্ভাব চলতে থাকে, অবিরাম চলতে থাকে। তাহলে সর্বদা সক্রিয় কার্যাবলী, এই যে বাস্তুতন্ত্রের মধ্যে সর্বদা এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকে, এগুলো কিন্তু থামে না। আর কি কি আছে দেখো, এখানে বাস্তুতন্ত্রের মধ্যে যে শক্তি প্রবাহ হয় সেটা কিন্তু একমুখী হয়, তাই না? তাহলে সূর্য, তারপরে উৎপাদক, তারপরে ভোক্তা, তারপরে আবার পরিবেশের মধ্যে চলে আসে, সেটা কি? শক্তির একমুখী প্রবাহ। ঠিক আছে, নেক্সট কি বলেছে? আয়তন বা সাইজ, বাস্তুতন্ত্র ছোট হতে পারে আবার কিন্তু বড় হতে পারে। যেমন পুকুর ছোট বাস্তুতন্ত্র, বড় যেমন সমুদ্র, তাই না? এরকম হতেই পারে। নেক্সট বলছে কি? প্রকৃতি, জীব বৈচিত্র্য অর্থাৎ বায়োডাইভার্সিটি। বড় বাস্তুতন্ত্রে জীব বৈচিত্র্য বেশি এবং ছোটতে কিন্তু কম। অবভিয়াসলি একটা ছোট পুকুরে কম বাস্তুতন্ত্র বা কম জীব বৈচিত্র্য থাকবে, একটা বড় সমুদ্রের মধ্যে বেশি জীব বৈচিত্র্য থাকবে। শৃঙ্খলিত কার্যাবলী, শক্তি ও পুষ্টির প্রবাহ নির্দিষ্ট শৃঙ্খলা বা ফুড চেইন মেনে চলে। তাহলে শক্তি যখন প্রবাহিত হচ্ছে বা পুষ্টি প্রবাহিত হচ্ছে, তারা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম কানুন মেনেই চলে, তারা কিন্তু উল্টো দিকে রিভার্স করে না। দেখো, এর সাথে সাথে আরো কিছু প্রকৃতি রয়েছে, যেমন উপাদানগুলির আন্তঃসম্পর্ক, সজীব ও জড় উপাদানের মধ্যে কিন্তু পারস্পরিক একটা সম্পর্ক রয়েছে, আর সেই সম্পর্কটা কিন্তু খুব জটিল, তাই না? খুব সরল নয়। নেক্সট হয়েছে গঠন, স্ট্রাকচার, বাস্তুতন্ত্র সুসংগঠিত কাঠামোযুক্ত। এই যে বাস্তুতন্ত্রটা অর্থাৎ এই যে সিস্টেমটা, জড় পদার্থ, সজীব পদার্থ, তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা সেটা কিন্তু খুব স্ট্রং। এই বাস্তুতন্ত্র সুসংগঠিত কাঠামোযুক্ত, ঠিক আছে? স্ট্রং একটা কাঠামোর উপরে বেস করে রয়েছে। নেক্সট রয়েছে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি, নিজস্ব উৎপাদন ক্ষমতা রয়েছে জীবের বৃদ্ধি ও সৃষ্টি। তাহলে এই যে বাস্তুতন্ত্রের মধ্যে কি রয়েছে? উৎপাদনশীলতা রয়েছে বা প্রোডাক্টিভিটি রয়েছে, অর্থাৎ এখানে উৎপাদক উৎপাদন করে, তাই না? তাহলে এখানে কিন্তু উৎপাদন ক্ষমতাও রয়েছে বাস্তুতন্ত্রের। এখন একদম শেষে চলে এসেছি। যেমন এখানে বলছে মূল কথা কি? মূল কথা হচ্ছে বাস্তুতন্ত্র একটি গতিশীল, সুসংগঠিত, পারস্পরিক নির্ভরশীল একটা ব্যবস্থা, যেখানে শক্তি প্রবাহ ও জীব বৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই না? চলে আসি আমরা নেক্সট স্লাইডে। দেখো, বাস্তুতন্ত্রের কতগুলো প্রকার রয়েছে। আমরা একটু আগে কি জানলাম? প্রকৃতি সম্পর্কে, এবারে জানবো প্রকারভেদ সম্পর্কে। দুটো, একটা হচ্ছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র, আর একটা হচ্ছে কৃত্রিম বা আর্টিফিশিয়াল বাস্তুতন্ত্র, তাই না? তাহলে একে একে করে আমরা কি জানবো? প্রাকৃতিক বাস্তুতন্ত্র, আর একটা হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র। দেখে নিই। দেখো, প্রাকৃতিক বাস্তুতন্ত্র, এই যে প্রাকৃতিক বাস্তুতন্ত্র রয়েছে, এটা দুটো ভাগে ভাগ করা যায়, একটা স্থলজ বাস্তুতন্ত্র, একটা জলজ বাস্তুতন্ত্র। এই স্থলজ বাস্তুতন্ত্রকে বলছে যে আবার চারটি ভাগে ভাগ করা যায়, যেমন বনভূমির বাস্তুতন্ত্র, তৃণভূমির বাস্তুতন্ত্র, মরু বাস্তুতন্ত্র, তুন্দ্রা বাস্তুতন্ত্র। এবারে জলজ বাস্তুতন্ত্রকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা স্বাদু জল আর একটা নোনা জল। স্বাদু জল দেখো আবার একটা লটিক, আর একটা হচ্ছে প্রবাহমান জলের বাস্তুতন্ত্র, স্থির জলের বাস্তুতন্ত্র। আচ্ছা, এবারে সামুদ্রিক যে বাস্তুতন্ত্র সেটা উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্র, সমুদ্র তলের বাস্তুতন্ত্র, আর একটা হচ্ছে মধ্যভাগের জলের বাস্তুতন্ত্র। তাহলে এইভাবে বেশ কতগুলো ভাগে ভাগ করেছে বোঝার আর বোঝানোর সুবিধার জন্য। তোমরা একটু দেখে নাও, পরবর্তীতে এটিকে স্ক্রিনশট করে তোমরা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে ভাগগুলো, ঠিক আছে? ভাগগুলো খুবই ইজি। চলো একটু দেখে নিই। যখন আমরা আলোচনা করছি জলজ বাস্তুতন্ত্র নিয়ে,
এই জলজ বাস্তুতন্ত্রের মধ্যে দেখে নাও, যেমন পুকুরের বাস্তুতন্ত্র হতে পারে, নদীর বাস্তুতন্ত্র হতে পারে, সামুদ্রিক বাস্তুতন্ত্র হতে পারে, ঠিক আছে। তাহলে পুকুরের যে বাস্তুতন্ত্র রয়েছে সেটা কি? স্থির জলের বাস্তুতন্ত্র, যেখানে ছোট ছোট উদ্ভিদ, ছোট ছোট প্রাণী থাকবে। আচ্ছা, নদীর বাস্তুতন্ত্র যেমন প্রবাহমান জল, যেখানে অক্সিজেন বেশি থাকবে। সামুদ্রিক বাস্তুতন্ত্র, বৃহৎ বাস্তুতন্ত্র, লবণাক্ত, উচ্চ জীব বৈচিত্র্য যেখানে থাকবে, তাই না? তাহলে দেখো, আমরা যদি যখন বলছি যে জলজ বাস্তুতন্ত্র, সেখানে চলে আসছে পুকুর, নদী, সমুদ্র। পুকুরটা ছোট, নদীটা একটু মাঝারি, সমুদ্রটা আরেকটু বড়, তাই না? চলে আসি আমরা পরের ক্ষেত্রে। এই যে সমুদ্রের মধ্যে দেখো এখানে রয়েছে যেমন প্ল্যাঙ্কটন, এটা কি একটু সারফেস ওয়াটার, উপরের যে ওয়াটার, মাঝামাঝি যে ওয়াটার, তার একটা আলাদা বাস্তুতন্ত্র রয়েছে, ঠিক আছে, নেকটন টাইপের। আচ্ছা, আরেকটা হচ্ছে একদম সি ফ্লোর, ওশান ফ্লোর, একদম সমুদ্রের তলার যে বাস্তুতন্ত্র, সেটাও বলেছে। তাহলে দেখো, সমুদ্রের যদি আমরা দেখি, তাহলে একদম উপরের দিকে একটা বাস্তুতন্ত্র, মাঝামাঝি জলের জন্য একটা আলাদা আলাদা বাস্তুতন্ত্র, এবং একদম সব থেকে নিচে সেখানেও কিন্তু একটা আলাদা বাস্তুতন্ত্র গড়ে ওঠে। দেখো, বাস্তুতন্ত্রের মূল কথা হচ্ছে কি, যে প্রাকৃতিক বাস্তুতন্ত্র ও এই প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যে রয়েছে স্থলজ, জলজ, এই দুই ভাগে বিভক্ত করা যায় বাস্তুতন্ত্রকে। দেখে নাও, আমরা এর পরবর্তীতে যখন বাস্তুতন্ত্র নিয়ে আমরা আলোচনা করলাম, এই বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা আলোচনা করি একটু পুষ্টি স্তর নিয়ে, মানে ট্রপিক লেভেল। এই ট্রপিক লেভেল দেখো, ট্রপিক লেভেল মানে হচ্ছে, বলছে যে এই যে ট্রফি মানে অর্থাৎ হচ্ছে পুষ্টি, তাই না? এই পুষ্টি অর্থাৎ পুষ্টি স্তর, খাদ্য শৃঙ্খলে জীবদের অবস্থান অনুযায়ী যে স্তর বিন্যাস হয় তাকে বলা হচ্ছে ট্রপিক লেভেল। দেখো, এটার বৈশিষ্ট্য কি? খাদ্য শৃঙ্খল অনুসারে স্তর বিন্যাস সাধারণত 4টি থেকে 5টি স্তরে থাকে। স্তর যত উপরে যায়, শক্তি ও জীব সংখ্যা কমতে থাকে। আমরা পরের স্লাইডে আরেকটু দেখে নেব। দেখো, এই স্লাইডে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এখানে দেখে নাও, উৎপাদক রয়েছে, তারপরে রয়েছে প্রাথমিক খাদক, তারপরে রয়েছে দ্বিতীয় শ্রেণী খাদক বা মাংসাশী প্রাণী, এর একদম শেষে রয়েছে শীর্ষ খাদক। তাহলে দেখো কতগুলো পুষ্টি স্তর রয়েছে, 1, 2, 3, 4টে স্তর রয়েছে। তাহলে প্রথম স্তরে কে রয়েছে? উৎপাদক। আচ্ছা, তোমাদের বলি, এই উৎপাদক কিন্তু সব থেকে বেশি পরিমাণে থাকে পরিবেশে, ঠিক আছে, তাদের সংখ্যাও প্রচুর থাকে, আয়তনও বেশি হয়। এরপরে দ্বিতীয় অর্থাৎ প্রাইমারি কনজিউমার বা দ্বিতীয় পুষ্টি স্তর, সেখানে কে কে রয়েছে? হরিণ, গরু, পোকা, এই সমস্তগুলো রয়েছে। তারপরে দ্বিতীয় শ্রেণীর কনজিউমার, যেটাকে বলছে তৃতীয় স্তর, সেটা কি? ব্যাঙ, সাপ, ছোট মাছ, এরা, তাই না? বিভিন্ন মাংসাশী প্রাণী রয়েছে, তৃণভোজী প্রাণীও রয়েছে। এরপরে চতুর্থ শ্রেণীর পুষ্টি স্তর বা টারশিয়ারি কনজিউমার, কি বলেছে? বাঘ, সিংহ, ঈগল, এই সমস্তগুলো রয়েছে টপ কনজিউমারের ক্ষেত্রে। তাহলে পুষ্টি স্তর, পুষ্টির জন্য কে কার উপরে নির্ভরশীল? অর্থাৎ উৎপাদকের উপরে নির্ভরশীল প্রাইমারি কনজিউমার, তারপরে সেকেন্ডারি কনজিউমার প্রাইমারি কনজিউমারের উপরে নির্ভরশীল, আর টারশিয়ারি কনজিউমার সেকেন্ডারি কনজিউমারের উপরে নির্ভরশীল। বুঝতে পেরেছো? উদাহরণ এখানে দেওয়া আছে। আর এখানে যে বলা আছে যে, এর আগে স্লাইডে বলেছিলাম, উপরের স্তরে গেলে পরে শক্তি ও জীব সংখ্যা কমতে থাকে। তাহলে দেখো, সংখ্যাটা কমে যাচ্ছে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন স্তরের, পুষ্টি স্তরের সংখ্যা সব থেকে বেশি, সেটা হচ্ছে উৎপাদক। আর সব থেকে কম কাদের? একদম সর্বোচ্চ স্তর অর্থাৎ চতুর্থ শ্রেণীর পুষ্টি স্তর হচ্ছে সব থেকে কম সংখ্যা থাকে। এখানে দুটো উদাহরণ, দুটো পিরামিড দিয়েছি, যেমন এখানেও উদাহরণ দেওয়া আছে, তাই না? এগুলো দেখে নেবে। নেক্সট চলে আসছি। দেখো, বাস্তুতান্ত্রিক পিরামিড বা ইকোলজিক্যাল যে পিরামিড রয়েছে, সেটা বিভিন্ন রকম হতে পারে। যেমন সংখ্যা পিরামিড হতে পারে, শক্তি পিরামিড হতে পারে, জীবভর পিরামিড হতে পারে। এখানে দেখো, জীবের সংখ্যার উপরে ভিত্তি করে গঠিত। যেমন সাধারণত ঊর্ধ্বমুখী, উপরে সংখ্যা কমে যায়। একটু আগে তোমরা দেখলে এরকম একটা পিরামিড, যার নিচে সংখ্যাটা বেশি, যত উপরের দিকে যাচ্ছে তত সংখ্যাটা কম, একটু আগে আলোচনা করেছি। এরপরে শক্তি পিরামিড, শক্তির পরিমাণ অনুযায়ী সব সময় ঊর্ধ্বমুখী, উপরে শক্তি কমে যায়। তাহলে এখানে ছিল 100%, এখানে 10%, এইভাবে করে শক্তি কিন্তু কমে যাচ্ছে। নেক্সট আরেকটা রয়েছে, যেমন জীবভর পিরামিড, জীবের মোট ভরের উপরে ভিত্তি করে ঊর্ধ্বমুখী বা উল্টানো দুই রকমেরই হতে পারে। আরেকটা
এখানে স্লাইডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো, এই দুটো তো তোমরা দেখলে, একটা সংখ্যা পিরামিড, একটা শক্তি পিরামিড। এটা দেখে নাও জীবভর পিরামিড। তাহলে জীবভর পিরামিড দু রকমের হতে পারে। তাহলে জীবের মোট ভরের উপরে ভিত্তি করে ঊর্ধ্বমুখী বা উল্টানো দুই রকমের হতে পারে। একটা এরকম হতে পারে, আবার একটা এরকম হতে পারে। দেখো, আমরা একটু আগেই দেখেছি শক্তি প্রবাহ, ঠিক সেরকমই খাদ্য শৃঙ্খল বা ফুড চেইনও রয়েছে। পরীক্ষার মধ্যে খুব ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু চলেই আসে। তাহলে ফুড চেইন কাকে বলছে একটু দেখে নিই। খাদ্য শৃঙ্খল অর্থাৎ খাদ্য চেন, খাদ্য জাল নয় কিন্তু, খাদ্য চেন। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? খাদ্য শৃঙ্খল, উৎপাদক থেকে বিভিন্ন খাদক স্তরের মাধ্যমে খাদ্য ও শক্তির ধারাবাহিক প্রবাহকে খাদ্য শৃঙ্খল বলা হয়। খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য, তাহলে উৎপাদক থেকে শুরু হয়, শক্তির একমুখী প্রবাহ হয়, প্রতিটি স্তরে শক্তি কমে 10% নিয়মে কমে, সাধারণত 3 থেকে 4টি স্তর থাকে। তাহলে একটু আগে আমরা আলোচনা করেছি যে খাদ্য শৃঙ্খল কাকে বলছে, যখন উৎপাদক থেকে বিভিন্ন খাদক স্তরের মাধ্যমে খাদ্য ও শক্তির ধারাবাহিক একটা প্রবাহ ঘটে। আমরা একটু আগে দেখেছিলাম, একটা উদাহরণ শুনে নিই। যেমন উৎপাদক, সেই উৎপাদকের থেকে পরবর্তীতে একটা ছাগল সেই উৎপাদককে খেলো, সেই ছাগলকে আবার কি খাবে? আর একটা বাঘ খেলো, তাই না? একটা বাঘ খেয়ে নিল। তাহলে এভাবে করে কিন্তু কি হচ্ছে, শক্তিটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। ওটা ছিল শক্তি প্রবাহ। এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল অর্থাৎ উৎপাদককে খাচ্ছে প্রাথমিক খাদক, প্রাথমিককে খাদককে খাচ্ছে গৌণ বা প্রগৌণ খাদক। তাহলে খাদ্যের জন্য যখন একে অপরের উপর নির্ভরশীল হয়ে চলে, তাকে কি বলছে? খাদ্য চেইন। আর এর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা দেখে নাও। তাহলে উৎপাদক থেকে শুরু হয়, অবশ্যই উৎপাদক থেকেই শুরু হবে, শক্তির একমুখী প্রবাহ হবে, আর প্রতিটি স্তরে শক্তি কমে যাবে 10% করে, লিন্ডেম্যানের সূত্র। আর সাধারণত এটি 3টি থেকে 4টি স্তরে থাকে, তাই না? 5টি স্তরে থাকে। আচ্ছা, এই উৎপাদক থেকে বিভিন্ন খাদক স্তরের মাধ্যমে খাদ্য শক্তির যে ধারাবাহিক প্রবাহ, যেটাকে খাদ্য শৃঙ্খল বলছে, একটু আগে আলোচনা করলাম। দেখে নাও, এখানটা একটা ডায়াগ্রামের সাহায্যে করে দেওয়া আছে। দেখো, ভূগোলে ছাত্র হিসাবে ডায়াগ্রাম করা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুব সহজে তুমি টিচারকে বোঝাতে পারবে। এটা ডায়াগ্রাম খুব সহজ। যেমন উৎপাদক, তারপরে খাদক, এই খাদকের পরে রয়েছে বিয়োজক, তাই না? দেখে নিলে, তাহলে এটা তোমরা দিতেই পারো। চলো, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি ভিডিওর। তো তোমরা দেখে নাও, এই যে খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ, এখানে আবার দেওয়া হয়েছে উৎপাদক, তৃণভোজী, মাংসাশী। উদাহরণ হিসাবে কি বলেছে? একটু আগে বললাম তোমাদের একটা উদাহরণ এখানে দিয়ে দিয়েছি, যেমন ঘাস, ঘাসফড়িং, ব্যাং, সাপ, ময়ূর। তাহলে পরে খাদ্যের জন্য একে অপরের উপরে নির্ভরশীল, তাই না? নেক্সট, তাহলে বড় জীব, ছোট পরজীবী, তারপরে আরো ক্ষুদ্রজীবী। এটা পরে আসছে। নেক্সট, দেখো, খাদ্য শৃঙ্খলের আরেকটাও কিন্তু অংশ আছে। আরেকটা অংশ কি? মৃতজীবী খাদ্য শৃঙ্খল, তাই না? মৃতজীবী খাদ্য শৃঙ্খল। দেখো, যখন উদ্ভিদ বা প্রাণী মারা গেল, অর্থাৎ মৃত জৈব পদার্থ, এবারে তাদেরও একটা কিন্তু সাইকেল রয়েছে। মৃত উদ্ভিদ, তারপরে ছত্রাক, তারপরে ব্যাকটেরিয়া, তাই না? তাহলে দেখো, যখন উদ্ভিদ মারা যাচ্ছে, এবারে এই উদ্ভিদগুলো যখন মারা যায়, তখন কি হবে? এর উপরে ছত্রাক হবে বা ব্যাকটেরিয়া আসবে, তারা কিন্তু ওটাকে নষ্ট করে দেবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটাও তোমরা দেখতে পারো, যেমন ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। এই ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলে কি আছে? পচা গলা পদার্থ থেকে শুরু করে, এই যে এরা কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করে কাদেরকে? যারা পচা গলা দেহ, তাদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে। যেমন পচা পাতা, ঠিক আছে, তারপরে লার্ভা, তারপরে মাছ। আচ্ছা, তাহলে দেখো, একটা জিনিস ক্লিয়ার, যে আমাদের দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে নর্মাল, যেটা হচ্ছে উৎপাদক, তারপরে খাদক, ঠিক আছে, এটা রয়েছে। আরেকটা রয়েছে কিন্তু বিয়োজক। এই বিয়োজকের খাদ্য শৃঙ্খলা বা আলাদা রকম, তাই না? এরা খাদ্য হিসাবে মৃত উদ্ভিদ বা প্রাণীকে গ্রহণ করে থাকে। ঠিক আছে, দেখো, এই যে আমরা আলোচনা করলাম, তার কি না, খাদ্য শৃঙ্খল যে আছে বা খাদ্য শৃঙ্খল হলো বাস্তুতন্ত্রের শক্তি ও খাদ্যের
ধারাবাহিক প্রবাহের পথ, উৎপাদক থেকে শুরু হয়ে বিভিন্ন খাদক স্তরের মাধ্যমে সেটা কিন্তু ধীরে ধীরে করে এগিয়ে যায়। আর এই বাস্তুতন্ত্র কিন্তু ভারসাম্য নষ্ট হতে বাধা দেয়, তাই না? তাহলে এটা আছে বলেই কিন্তু ভারসাম্যটা বজায় রয়েছে। এরপরে চলে আসি খাদ্য জাল, তাই না? খাদ্য শৃঙ্খল আমরা জানলাম, খাদ্য জাল সম্পর্কে একটু দেখে নিই। খাদ্য জাল আর কিছুই না, অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসাথে খাদ্য জাল তৈরি করে। যেমন একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পরের সাথে যুক্ত হয়ে যে জটিল জাল তৈরি করে তাকে বলা হচ্ছে খাদ্য জাল। এতে একই জীব একাধিক খাদ্য শৃঙ্খলের অংশ হতে পারে, তাই না? দেখো, খাদ্য শক্তি একাধিক পথে প্রবাহিত হয়। খাদ্য জাল অত্যন্ত জটিল ও আন্তঃ সম্পর্কযুক্ত, জীবদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা অনেকটাই বেশি। একটু দেখে নাও। দেখো, এটা এক ধরনের খাদ্য শৃঙ্খল হতে পারে, তাই না? এবারে এই গাছকে কি শুধুমাত্র একটা প্রাণীই খাবে না, অন্যান্য পাখিরাও খাবে? তাহলে এদের সঙ্গে একটা আলাদা সম্পর্ক হতে পারে। তাহলে অনেকগুলো ধরো এটা একটা খাদ্য শৃঙ্খল, এটা আরেকটা খাদ্য শৃঙ্খল। তাহলে এভাবে যদি আমরা কতগুলো খাদ্য শৃঙ্খল যুক্ত করে ফেলি তাহলে কিরকম দেখাবে? একটা জালের মতো দেখাবে। তাহলে অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসাথে মিলে একটা জাল তৈরি করে, তাকে বলা হচ্ছে কি? খাদ্য জাল। দেখো, এই যে খাদ্য জাল বা খাদ্য শৃঙ্খল, এই সব কিছুই কিন্তু বাস্তুতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান বা গুরুত্বপূর্ণ অংশ। কোনো কিছুকেই বাদ দেওয়া যাবে না, তাই না? এদের যে প্রভাব এটা কিন্তু সীমাহীন, তাই না? আচ্ছা, দেখো, এতক্ষণ ধরে আমরা যেই টপিকটিকে নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে আমাদের জীবমণ্ডল। প্রথমে দেখলাম জীবমণ্ডল কাকে বলে, জীবমণ্ডল কোথায় অবস্থিত, জীবমণ্ডলের মধ্যে শক্তি প্রবাহ, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, এই সব কিছুকে নিয়ে আমরা জানলাম, খুব ভালোভাবে জানলাম, বোঝার চেষ্টা করলাম। তোমাদের কি করতে হবে? বইটাকে পড়তে হবে আর ভিডিওটাকে সাইড বাই সাইড দেখতে হবে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো রকম ডাউট থাকবে না। আর এখান থেকে আসবে প্রচুর প্রশ্ন, ছোট প্রশ্ন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে আসে। যদি টিকা আসে এখান থেকে আসবে। লিন্ডেম্যানের সূত্র বলো, 1935 সালে কে বলেছিল বাস্তুতন্ত্রের কথা, এই সমস্ত কিছু কিন্তু এখান থেকে প্রশ্নগুলো এসেই থাকে। তোমরা এতক্ষণ ধরে যে ধৈর্য সহকারে দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে সঙ্গে থেকো, তোমাদের বন্ধুদের সাথে এইটাকে শেয়ার করো, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর আমাদেরকে কোনো প্রশ্ন করতে ভুলবে না কিন্তু। কমেন্টে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে পরে, অন্য টপিক সম্পর্কে জানার ইচ্ছে থাকলে, বা ছোট ছোট যদি অংশ সম্পর্কে কোনো ডাউট থাকে, তোমরা কিন্তু কমেন্টে জানাতেই পারো। অনেক অনেক ধন্যবাদ। চলো, আজকের জন্য টাটা।